বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় যে শিল্পকে, সেই টেক্সটাইল শিল্প আজ এক গভীর সংকটের মুখে। যে শিল্পটা দেশকে বিশ্বজুড়ে একটা পরিচয় দিয়েছে, সেটাই আজ অস্তিত্বের সংকটে ভুগছে। চলুন এই সংকটের একেবারে গভীরে গিয়ে দেখি ঠিক কী কারণে এমনটা হচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন মানে বিটিএম এর এই কথাটা কিন্তু কোনো দর কষাকষির জন্য বলা নয়। এটা আসলে একটা চরম বাস্তবতার কথা, একটা ভয়াবহ পরিস্থিতির স্বীকারোক্তি। এই কথাগুলো থেকেই বোঝা যায় অবস্থা কতটা হাতের বাইরে চলে গেছে। 100%, শুধু একটা সংখ্যা, তাই না? কিন্তু এই একটা সংখ্যার পেছনেই লুকিয়ে আছে পুরো একটা শিল্পের ভাগ্য। কিসের 100%? এর পেছনের আসল গল্পটা কি? চলুন সেটাই এখন জানা যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন। দেশের 100% স্পিনিং মিল, মানে সবগুলো মিলই বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো একটা বা দুটো নয়, একেবারে পুরো শিল্পটাই থেমে যাওয়ার মুখে। ভাবুন তো একবার, দেশের একটাও স্পিনিং মিল আর চলবে না। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কিভাবে দেশের এত গুরুত্বপূর্ণ একটা শিল্প খাত একেবারে খাদের কিনারায় এসে দাঁড়ালো? চলুন এবার আমরা সেই কারণগুলোই এক এক করে দেখব। কারণগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। মিল মালিকদের ভাষ্য মতে তারা ব্যাংকের লোন শোধ করতে পারছেন না, শ্রমিকদের বেতন দেওয়ার মতো টাকাও তাদের হাতে নেই। তার মানে লক্ষ লক্ষ পরিবার আজ একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমনকি কারখানার বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতাও তারা হারিয়ে ফেলেছে। তাদের মূলধন এতটাই কমে গেছে যে ব্যবসা চালিয়ে যাওয়াই এখন অসম্ভব। দেখুন, এত বড় একটা সংকট তো আর একদিনে তৈরি হয় না। এর পেছনে রয়েছে কিছু নীতিগত সিদ্ধান্ত, যা হয়তো ভালো উদ্দেশ্য নিয়েই করা হয়েছিল, কিন্তু তার ফল হয়েছে একদম উল্টো। চলুন সেই সিদ্ধান্তগুলো কি ছিল তা একটু খতিয়ে দেখি। সংকটের শুরুটা হয়েছিল একটা নীতিগত সিদ্ধান্তে থেকে। সরকার স্থলপথে ভারতীয় সুতার আমদানি সীমিত করে দিয়েছিল, কিন্তু সমুদ্রপথটা খোলাই ছিল। ফল যা হওয়ার ঠিক তাই হলো। ভারতীয় রপ্তানিকারকরা তাদের সমস্ত সুতা সমুদ্রপথে মানে জাহাজে করে পাঠাতে শুরু করল। আর এতেই দেশে বিদেশি সুতার একটা বন্যা বয়ে গেল, যা দেশীয় শিল্পকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জোগাড় করল। এর সাথে যোগ হলো আরও একটি নীতি, শুল্কমুক্ত আমদানি সুবিধা। এই নিয়ম অনুযায়ী আমাদের দেশে তৈরি পোশাক বা আরএমজি খাতের রপ্তানিকারকরা কোনো রকম ট্যাক্স বা শুল্ক ছাড়াই বিদেশ থেকে সুতা আমদানি করতে পারে। এর উদ্দেশ্য ছিল একটাই, বিশ্ববাজারে আমাদের পোশাকের দামটা যেন কম থাকে এবং আমরা প্রতিযোগিতা করতে পারি। তো এই দুটো নীতি যখন একসাথে কাজ করা শুরু করল, তখন যা ঘটল তাকে ভারতীয় সুতার সুনামি বলা যেতে পারে। এখন কিছু সংখ্যা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই প্রবাহ দেশীয় শিল্পের জন্য ঠিক কতটা বিধ্বংসী ছিল। ভারত থেকে সুতার রপ্তানি বেড়েছে 137%। ভাবা যায়? এই অসাধারণ পরিমাণ বৃদ্ধি আমাদের দেশীয় বাজারকে আক্ষরিক অর্থেই তছনছ করে দিয়েছে। স্থানীয় উৎপাদকরা এই অসম প্রতিযোগিতায় দাঁড়াতেই পারছিল না। আর এই ছবিটা দেখুন, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশে যত সুতা আমদানি হয় তার প্রায় 78%ই আসে কেবল একটা দেশ থেকে, আর সেটা হলো ভারত। মানে আমাদের বাজারটা প্রায় পুরোটাই একটা দেশের দখলে। এখন তৈরি পোশাক প্রস্তুতকারকদের দিক থেকে ভাবুন। তারা দেখছে ভারতীয় সুতা দামে সস্তা, আবার কোয়ালিটিও অনেক সময় ভালো। ব্যবসার সহজ হিসাব অনুযায়ী তারা তো সেটাই কিনবে, তাই না? ফলে দেশীয় সুতার ক্রেতা কমে যেতে লাগল। 12,000 কোটি টাকা, এই বিশাল অঙ্কটা কিসের জানেন? এটা কোনো লাভ বা বিনিয়োগের অঙ্ক নয়। এটা হলো দেশীয় সুতা শিল্পের জমে থাকা ক্ষতির এক ভয়াবহ চিত্র। ঠিক তাই, এই 12,000 কোটি টাকার দেশীয় সুতা এখন অবিকৃত অবস্থায় বিভিন্ন গুদামে পড়ে আছে। মাল তৈরি হয়েছে, কিন্তু কেনার লোক নেই। এই পরিস্থিতি স্থানীয় মিলগুলোকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এই পুরো পরিস্থিতিটা বাংলাদেশকে এমন একটা কঠিন মোড়ে এনে দাঁড় করিয়েছে, যেখানে দুটো গুরুত্বপূর্ণ শিল্পের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে, আর এটা প্রায় একটা অসম্ভব সিদ্ধান্ত। দ্বন্দ্বটা একেবারে সামনাসামনি। একদিকে টেক্সটাইল মিল মালিকরা, যাদের শিল্পের ওপর প্রায় 10 লক্ষ মানুষের জীবন জীবিকা নির্ভর করে। তারা চাইছেন দেশীয় শিল্পকে বাঁচাতে আমদানি নিয়ন্ত্রণ করা হোক।
অন্যদিকে আছেন গার্মেন্টস রপ্তানিকারকরা, যাদের টিকে থাকার জন্য সস্তা ভারতীয় সুতা অপরিহার্য। আর এই শিল্পের ওপর নির্ভর করে প্রায় 40 লক্ষ মানুষ। আর এ পুরো বিতর্কের সবচেয়ে জটিল দিকটা লুকিয়ে আছে এই একটা সংখ্যার মধ্যে, 84%। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 84%ই আসে এই তৈরি পোশাক খাত থেকে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন। যে খাতটা দেশের অর্থনীতির মেরুদণ্ড, তাকে তো আর চট করে বিপদে ফেলা যায় না। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, একটা দেশ কিভাবে তার ফাউন্ডেশনাল বা মৌলিক শিল্পগুলোকে রক্ষা করবে, আবার একই সাথে বিশ্ববাজারে নিজের প্রতিযোগিতার সক্ষমতাও হারাবে না? এই কঠিন প্রশ্নের উত্তরের উপরই হয়তো নির্ভর করছে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ। আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। আমাদের বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।